তো ওয়েলকাম ব্যাক ক্লাস। আমরা আজকে যে টপিকটা কভার আপ করব টার্নিংয়ে সেটা হচ্ছে লেথ ফাংশনস, কনস্ট্রাকশনস অফ ডিফারেন্ট পার্টস অফ লেথ। আর আমাদেরকে এখানে অবজেক্টিভসে কি বলছে, at the end of this lesson you shall be able to state the functions of a lathe bed, list the different types of bed ways, state the reason for manufacturing a lathe bed out of cast iron. তো আমরা জেনে নেব সবথেকে প্রথমে যে ফাংশনস কি আছে লেথ বেডের। তো প্রথমে আমাদেরকে বলছে the two functions of a lathe bed are to locate the fixed unit in accurate relationship to each other, মানে আমাদেরকে একটা ফিক্সড ইউনিট যেটা আছে ওটাকে লোকেট করার জন্য। তো বলছে to provide sideways upon which the operating unit can be moved, তার মানে সাইডওয়েজ যেটা দেওয়া হয়েছে সেখানে কি অপারেটিং ইউনিট যেটা আছে সেটা সরে বেড়াবে নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে, অন্যদিকে সরবে না। তারপরে চলে আসি আমরা কনস্ট্রাকশনাল ফিচার্স অফ লেথ বেড। তো কনস্ট্রাকশনাল ফিচার্স কি বলছে, ইন দ্য মেজরিটি অফ কেসেস দ্য বেড জেনারেলি সিঙ্গল আয়রন কাস্টিং. In large machines, the bed may be in two or more sections, accurately assembled together. Web bracing are often employed to increase the rigidity for absorbing shock and vibration. The bed should be of considerable weight. Bed casting are usually rough machined and they allowed to age naturally before finishing machines to remove distraction. ঠিক আছে, তো আমাদেরকে এখানে কি বোঝাতে চাইছে যে মেজরিটি কেসে আমাদের যে বেডগুলো আছে ওটা সিঙ্গেল কাস্ট আয়রনে তৈরি করা হয়, ঠিক আছে। আর লার্জ মেশিনসের জন্য কি হয় কি ওগুলোকে অ্যাসেম্বল করা হয়, ঠিক আছে, যেন ওরা শক, ভাইব্রেশন, ওয়েট এগুলো অ্যাবজর্ব যেন করতে পারে। এটার জন্য কিছু কিছু পার্ট আছে যেগুলোকে থাকা উচিত একটা বেডের উপরে। তো এখানে যেটা ফিগার নাম্বার 1-এ আমাদেরকে বলছে যে হেভিলি রিবড, মানে আমাদের যে রিবগুলো আছে দেখো এখানে মার্কিং করা হয়েছে, রিবগুলো থাকলে কি প্রেসারটাকে অ্যাবজর্ব করতে পারে। তার ভি স্লাইড দেওয়া আছে, হেভি কনস্ট্রাকশন, ফাইন গ্রেন কাস্ট আয়রন, ঠিক আছে, মেশিন ওয়েজ, এই পার্টগুলো যদি না থাকে একটা বেডের উপরে আমাদের বেডটা ঠিক মতন কাজ করবে না এবং ভালো করে স্লাইড হবে না। তারপরে বলছে a surf or a combined surf and a coolant tray are provided on the lathe. This may be an integral part with the lathe bed. This increases the rigidity of the bed. তার মানে যে লোডের ক্যাপাসিটি থাকা উচিত ও ভাইব্রেশনের সব কিছু লোড এই কনস্ট্রাকশনের সাথে থাকলে কি হবে, লোডটা নিতে পারবে ভালো। তারপরে বলছে কি the bed generally rest on cast iron or welded sheet metal legs of box sections. তার মানে আমরা যখন লেদ মেশিন দেখেছি আমাদের নিচে পার্টটা দেখেছি দুটো পা আছে, লেগস যেগুলোকে বলে ওটাকে দেখবে বক্স সেকশন মতন করা হয়েছে। তো দিস প্রোভাইড দ্য নেসেসারি ওয়ার্কিং হাইট অফ দ্য লেদ, তার মানে পাগুলো যেগুলো দেওয়া হয়েছে দুপাশে মেশিনের সে একটি নির্দিষ্ট হাইট আমাদেরকে দেয় মেশিনে কাজ করার জন্য। Very often electrical switch gear unit and a coolant pump assembly are housed in the box section leg at the headstock end. আমরা হেডস্টক এন্ডের দিকে বেশিরভাগই দেখবো যে ইলেকট্রিক্যাল কানেকশনগুলো যেগুলো আছে অ্যাসেম্বলি করে, কুলেন্ট পাম্পের অ্যাসেম্বলিগুলো সবগুলো দেখবে আমাদের বেশিরভাগ যেগুলো হেডস্টক আছে সেই দিকে দাঁড় করানো হয়, কারণ হচ্ছে আমাদের ওপাশ দিয়ে সুবিধা হয় কাজ করার জন্য। তারপরে নেক্সট আমরা চলে আসবো যে বেড ওয়েস, যেটা আমরা ফিগার নাম্বার 2-এ দেখবো। তো বলছি দ্য সারফেস অফ আ বেড is contact with the sliding unit of the lathe are known as bedways or guideways or guide shore. তার মানে আমাদের যে স্লাইডিং ইউনিট যেগুলো আছে ওইগুলো যেটাকে বলা হয় বেডওয়েজ অথবা গাইডওয়েজ, যেটার উপরে আমাদের যে ক্যারেজটা মুভ করে, ঠিক আছে। দ্য বেডস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য শেপ আউট অফ দ্য ওয়েজ। দে আর কি আছে আমাদেরকে যে অ্যাকর্ডিং টু দ্য শেপ আমাদেরকে কি শেপের মধ্যে আসতে বলছে। তো আমরা দেখে নেব সবথেকে প্রথমে যেটা ফিগার নাম্বার 2-এ আছে, যেটা হচ্ছে ফ্ল্যাট বেড ওয়েজের মধ্যে, যেটা ফিগার নাম্বার 3-তে দেখাচ্ছে। তার আগে আমাদেরকে কি বললো ফিগার নাম্বার 2-এ বেড ওয়েজ।
তো বেড ওয়েজ কী করা হয়, তো দেখো হেড স্টকের পজিশনটা আমাদেরকে এখানে ফিগার নাম্বার 2 দেখাচ্ছে, তার সাথে আমাদেরকে যে বেডটা সামনের দিক দিয়ে কীভাবে দেখা যায় সেটা দেখাচ্ছে। নেক্সট আসছে ফ্ল্যাট বেড ওয়েজ, যেটা ফ্ল্যাট হয়, ঠিক আছে। তো বেড ওয়ে কোনটা হচ্ছে, দেখো এখানে মার্কিং করা হয়েছে লেদ বেড এবং ফ্ল্যাট বেড ওয়ে, যেটা পুরোপুরি সমান থাকে ওইটাকে বলা হয় ফ্ল্যাট বেড ওয়েজ। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ভি বেড, যেটা আমরা ফিগার নাম্বার 4 দেখছি। তো ভি বেডে দেখো এখানে দেখো ফ্ল্যাট গাইড দেওয়া আছে, তারপর সাথে ভি গাইডও আছে আমাদের কাছে। তো আমরা দেখবো, আমরা যখন মেশিনে ভালো করে মন দিয়ে যখন দেখবে তোমরা এখানে দেখতে পারবে যে আমাদের যে মেশিনের টেল স্টকের যে পজিশনটা আছে ওই পজিশনের ওইখান দিয়ে দেখবে যে ফ্ল্যাট গাইডওয়েজটা টেল স্টকের উপরে রাখা হয়েছে এবং ভি গাইডওয়েজও আছে যেখানে আমাদের ক্যারেজটার সাথে মুভ হয়। ক্লিয়ার? তো এবার আমরা নেক্সট টপিকের দিকে আগাই। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে কম্বিনেশন বেড। তো কম্বিনেশন বেডে আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে আমাদেরকে স্যাডেল দেওয়া হয়েছে, ঠিক আছে, কীভাবে বসেছে। তো আমাদের প্রথমে আমাদের যে ক্যারেজটা বসেছে তার উপর আমাদের স্যাডেলটাও বসে আছে, দেখো। নেক্সট আসছে কি গ্যাপ বেড, যেটা আমরা ফিগার নাম্বার 6 দেখছি। তো গ্যাপ বেডের যে পজিশনটা আছে পজিশনটা কোন জায়গায়, তো আমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছি যে আমাদের হেড স্টকের পরে একটুখানি গ্যাপ আছে, গ্যাপ দেওয়া হয়েছে, তারপর আমাদের বেডটা আরম্ভ হচ্ছে এবং আমাদের যে পুরো ক্যারেজটা আছে ক্যারেজটার পজিশনটা দেখাচ্ছে। তো আমাদের যেইটুকুন গ্যাপটা দেখানো হয়েছে সেইটাকে বলা হয় গ্যাপ। এটার জন্য যে কোনো মেশিনে যদি এই গ্যাপটা যদি থাকে ওটাকে বলা হয় গ্যাপ বেড মেশিন, ঠিক আছে। নর্মালি দ্য বেড ইজ পজিশনড অ্যাট সেভারাল সেন্টিমিটার ফ্রম দ্য হেডস্টক অ্যান্ড দ্য বেড ইজ রিডিউসড অ্যাট দিস পজিশন। দিস এনেবলস ফর দ্য সুইং অফ লার্জ ডায়ামিটার অফ ওয়ার্ক। তার মানে আমাদেরকে এই পজিশনটা, এটাই গ্যাপটা এটার জন্য দেওয়া হয়েছে যেন আমরা যখনই চাক হোল্ডিং করব এবং আমাদের যে জবের যে ডায়ামিটার থাকবে আমরা একটুখানি বড় ডায়ামিটারের সাথে আমরা কাজ করতে পারবো, এটার জন্য আমাদেরকে এটা দেওয়া হয়েছে। তারপর আমাদের কাছে আসছে কি এখানে বলছে a few lathes have at this point at detachable section for the bed which can be fitted when desired to enable the saddle to operate close to the headstock without overhanging the gap। আমরা আমাদের যে স্যাডেলটা আছে ওইটা কি বলছে পজিশন আমরা যত কাছে আমরা অপারেট করতে পারবো হেডস্টকের, এটার জন্য আমাদেরকে ওই গ্যাপটা দেওয়া হয়েছে যেন ওভারহ্যাং যেন না হয়ে যায়। In the case of flat bed, share the machine base of saddle and tailstock rest and they are guided by their machine edge. The inverted V-way support the guide the sliding unit। নাম the sliding unit যেটা থাকে সেটাকে ওইটাকে গাইড করার জন্য V সাপোর্ট দেওয়া হয় যেন ওটা না বেরিয়ে যায়। তারপর বলছে the bed ways are fine finished by grinding. Some lathes have their bed ways hang scrapped, some have their bedways hardened and ground. The wear resistance qualities of bearing surface are improved by employing chilled iron casting। তার মানে দেখেছো পুরোপুরি যখনই আমরা বেডের উপরে যখনই যাচ্ছি আমাদেরকে মনে রাখতে হবে যে পুরোপুরি এই কনস্ট্রাকশনটা পুরো কাস্ট আয়রনে তৈরি করা হয়েছে। তারপর বলছে the beds are mostly made of close grain grey cast iron. The advantages are, তার মানে যে কাস্ট আয়রন দিয়ে যেটা গ্রেন্ড করা হয়েছে অ্যাডভান্টেজ কী কী আছে, ইজিলি অ্যাভেলেবল অ্যান্ড কস্ট কম্পারেটিভলি লেস, মানে বহু তাড়াতাড়ি পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবল হয় সব জায়গায় পাওয়া যায় এবং ওর যে কস্ট কম্পারেটিভটা আছে সেটা বহুতই কম। আন্ডারলোড কাস্ট আয়রন উইল নট বেন্ড বাট ব্রেক। তার মানে ওর উপরে যদি বেশি লোড পড়ে, অতিরিক্ত লোড যদি পড়ে ওটা বেন্ড হবে না কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় আছে, বাট ভেঙে যায়। ইট ইজ molten state, its fragility is more so that it can occupy intact part of the mold, ঠিক আছে। Carbon is in free state which has self lubricating property. Grey cast iron is easily machinable, can withstand more compressive load, resist vibration। তার মানে ভাইব্রেশন রেজিস্ট করতে পারে, লোড ইজিলি মেশিন হয়ে যায় গ্রে কাস্ট আয়রন, ঠিক আছে। সেলফ লুব্রিকেশন আছে কারণ হচ্ছে কার্বন ফ্রি স্টেটে থাকে,
ঠিক আছে, লোড নিতে পারে, কম্প্রেসিভ লোড পড়ছে ওর উপরে। তো এইগুলো হচ্ছে আমাদের যে লেদ বেড যেটা আছে ওর উপরে নির্দিষ্ট করা হয়েছে যে বেশিরভাগ কেন ওটা কাস্ট আয়রনে তৈরি করা হয়, ওর অ্যাডভান্টেজেসগুলো কী কী আছে। তারপর আমরা নেক্সট টপিকের দিকে আগে যাই, সেটা হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ লেদ, টেল স্টক, ক্যারেজ, স্যাডেল অ্যান্ড কম্পাউন্ড রেস্ট। তো আমরা যেমন এখানে অবজেক্টিভস আমরা দেখছি যে আমরা কী কী জানবো, নেম দ্য পার্টস অফ টেল স্টক, স্টেট দ্য পারপাস অফ টেল স্টক এবং দ্য ফাংশনস অফ টেল স্টক। তো আমরা নিশ্চয়ই দেখেছি যে আমাদের ডান দিকে যে মেশিনে থাকে সেটাকে বলা হয় টেল স্টক। তো ইট ইজ আ স্লাইডিং ইউনিট অফ বেড ওয়েস অফ আ লেদ বেড। ইট ইজ situated on the right hand side of the lathe. It is made in two parts, namely the base and the body. The base bottom is machined accurately and has a V groove corresponding to the bed ways. It can be slided over the bed and clamped in any position on the bed by means of the clamping unit. The body of the tailstock is assembled to the base and has a corresponding longitudinal movement as to that the base along the bed. It has a limited transverse movement as well with respect to the base. Graduations are marked on the rear end of the base and a zero line is marked on the body. তো আমাদেরকে এখানে পুরোপুরি বুঝিয়ে দিল যে আমাদের যে বেস আছে বটমে ওটা অ্যাকুরেটলি কী আছে, ভি গ্রুপের সাথে তৈরি করা হয়েছে এবং ওর পজিশনটা হচ্ছে কিসের জন্য, পজিশন আমরা যে কোনো পজিশনে ওটাকে মুভ করে আমরা ওটাকে লক করতে পারি কিসের সাহায্যে, একটা ক্লাম্পিং ইউনিট আছে সেটার সাহায্যে আমরা ওটাকে লক করতে পারি যে কোনো পজিশনে। আর এটা কীভাবে মুভমেন্ট করে, লংগিটিউডনালি মুভমেন্ট করে, ঠিক আছে। ও ট্রাভেলস মুভমেন্ট হচ্ছে, ট্রাভেল মুভমেন্ট হচ্ছে লম্বা যে বেড ওয়েজটা দেওয়া হয়েছে সেটার মধ্যে ও মুভমেন্ট করে এবং ওইখানে একটা গ্রাজুয়েশন মার্ক করা আছে যেটা জিরো লাইন দিয়ে আরম্ভ হয়, শেষ এন্ড দেওয়া আছে। যেমন এখানে বলেছে যে গ্রাজুয়েশন আর মার্কড অন দ্য রেয়ার এন্ড অফ দ্য বেস অ্যান্ড দ্য জিরো লাইন ইজ মার্কড অন দ্য বডি। তারপরে বলছে when both zero line coincide the axis of the tailstock in line with the axis of the headstock, তার মানে যে জিরো এন্ডটা আছে ওটা আমাদের অ্যাক্সিস লাইনের সাথে পুরোপুরি প্যারালাল করা আছে। তো বলছে দ্য বডি অ্যান্ড বেস আর মেড অফ কাস্ট আয়রন, তার মানে এর যে বডিটাও আছে এবং এর যে বেসটাও আছে এটা কিসের দিয়ে তৈরি করা হয়েছে, কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে আমরা দেখে নেব কী কী পার্ট আছে। দ্য পার্টস অফ আ টেল স্টক আর, যেটা আমরা ফিগার নাম্বার 1-এ দেখতে পাচ্ছি যে অ্যালফাবেটস দেওয়া হয়েছে ABCDF করে, ঠিক আছে। তো কী কী আছে, সব থেকে প্রথমে এ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বেস, তারপরে বি যেটা মার্কিং করা হয়েছে ফিগার নাম্বার 1-এ সেটা কি হচ্ছে বডি, এবং সি যেটা মার্কিং আছে সেটা কি হচ্ছে স্পিন্ডল অথবা ব্যারেল যেটাকে আমরা বলি। তারপরে হচ্ছে এফ যেটা মার্কিং করা হয়েছে আমাদের এখানে যেটা ফিগার নাম্বার 1-এ আমরা দেখছি সেটা হচ্ছে স্পিন্ডল লকিং লিভার, ঠিক আছে, যেটা আমরা এফতে দেখতে পাচ্ছি। তারপর আমাদের কাছে আসছে কি ই, এর মধ্যে আমাদের কাছে অপারেটিং স্ক্রু রড, তার মানে যে ই যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি অপারেটিং স্ক্রু রডের সাহায্যে ওটাকে মার্ক করা হয়েছে, যেটাকে আমরা যখনই হ্যান্ডওয়েলটাকে রোটেট করি আমরা দেখব যে আমাদের ব্যারেল অথবা স্লিভ যেটা আছে ওটা বার হয় এবং ওটা পজিশন আমরা নিয়ে যেতে পারি। এবং যেটা হচ্ছে এলের মধ্যে আসছে কি অপারেটিং ইউনিট, তার মানে অপারেটিং ইউনিট কোনটা হচ্ছে যেটা আমাদের স্লিপটা যেটা বার হয় সেটা হচ্ছে অপারেটিং ইউনিট। তারপরে এইচের মধ্যে আসছে কি টেল স্টক হ্যান্ড হুইল, যেটা সাহায্যে আমরা টেল স্টকটাকে অপারেট করি। এম হচ্ছে আমাদের কি, তো আমরা এখানে এম কোথায় দেখতে পাচ্ছি, একদম কোন দিকে আছে, ভিতরের দিকে দেখো নিচের পার্টে, সেখানে একটা কি আছে যেটা গাইড করে টেল স্টকটা যেন না রোটেটেবল হয়, ঠিক আছে, একটা পজিশনে সোজাভাবে বেরাবে। আর যে কিটা যদি না থাকে তখন কী হবে, আমাদের যে হ্যান্ডওয়েলটাকে যখনই আমরা রোটেট করবো আমাদের স্লিপটা বার হবে না, এটার জন্য কি থাকা উচিত। তারপরে কে হচ্ছে আমাদের ক্ল্যাম্পিং ইউনিট, যেটা বললাম আমরা যখন টেল স্টকটাকে যে কোনো একটা পজিশনে মুভ করব আর আমাদের ওই ক্ল্যাম্পিং ইউনিটের সাহায্যে আমরা এটাকে টাইট করে দিই। তারপরে আই আসছে আমাদের কাছে, যেটা হচ্ছে কিসে বোঝাচ্ছে যে সেট ওভার স্ক্রু,
ঠিক আছে, ওইটার সাহায্যে আমরা যদি আমাদেরকে কোনো পজিশনে সরাতে হয়, যদি আমাদের সেন্টার যদি সরে গেছে, তো আমরা ওইটা দিয়ে ওই সেট ওভার স্ক্রু দিয়ে আমরা ওটাকে সেন্টার পজিশনে নিয়ে আসতে পারি। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের কিসের টেল স্টকের পার্টসের উপরে ছিল। ঠিক আছে, এবার আমরা চলে আসবো যে ফাংশনস কী কী আছে। তো ফাংশনসের মধ্যে আমাদেরকে কী দেখাবে, দ্য ফাংশনিং অফ tailstock. By rotating the hand wheel and screw rod is operated. This causes the barrel which carries the nut to move forward and backward according to the direction of rotation. The key which fit in the keyway milled at the bottom of the barrel prevent the barrel from rotation. তো আমি যেটা বললাম যে আমরা যখনই হ্যান্ড হুইলটাকে ক্লকওয়াইজে রোটেট করব তখন আমাদের ব্যারেল সামনে অথবা স্লিভ যেটাকে বলা হয় সেটা বাইরে বেরোয়, এবং অ্যান্টি ক্লকওয়াইজে যখনই আমরা রোটেট করি তখন কী হয়, আমাদের ব্যারেলটা পিছন দিকে আসে, এবং আমাদের যে কিটা দেওয়া আছে ওইটা কী করে, আমাদেরকে গাইড করে যেন ওটা মুভমেন্টটা যেন সোজা থাকে, যেন ওটা রোটেট যেন না হয়ে যায়। ক্লিয়ার? তারপরে বলছে দ্য থ্রেড ইন দ্য স্ক্রু রড ইজ মোস্টলি অফ লেফট হ্যান্ড স্ক্রু থ্রেড। এটা ভালো করে মনে রাখবে, কেউ যদি জিজ্ঞাসা করে যে আমাদের যে টেলসটাকে কোন প্রকারের থ্রেডিং করা হয়েছে, তো এখানে কী হবে, লেফট হ্যান্ড স্কোয়ার থ্রেড হ্যাভ আ ফরওয়ার্ড মুভমেন্ট অফ অ্যান্টি ক্লকওয়াইজ rotation of the hand wheel. The barrel may be locked in any required position. The hollow end of the barrel at the front is provided with the Morse taper to accommodate the cutting tool with the taper shank. তার মানে আমাদের কাছে কোন টাইপ অফ ওইখানে আমাদের স্লিভ অথবা টেপার ব্যবহার করতে হবে যখন আমরা কোনো কাটিং টুল ইউজ করব, কে মোর্স টেপার। গ্রাজুয়েশন মে বি মার্কড অন দ্য ব্যারেল টু আইডেন্টিকেট দ্য মুভমেন্ট অফ দ্য ব্যারেল। তো গ্রাজুয়েশন কিসের জন্য মার্ক দেওয়া আছে, কতটা আমাদের ব্যারেলটা মুভ করেছে, গ্রাজুয়েশনটা আমরা দেখে জানতে পারবো। দ্য স্ক্রু রড ইজ মেড অফ অ্যালয় স্টিল অ্যান্ড দ্য অপারেটিং ইউনিট ইজ মেড অফ bronze. With the help of the adjusting screw, the body can be moved over the base laterally and the amount of movement may be read approximately referring to the graduation mark. তো graduation মার্কের সাহায্যে এটা আমরা জানতে পারবো যে কতটা মুভমেন্ট হয়েছে এবং মুভমেন্ট হয়নি। তো নেক্সট আছে পারপাস, কোন পারপাসে আমাদের যে টেল স্টকটা আছে এটা কাজ হয়। টু অ্যাকোমোডেট দ্য ডেড সেন্টার টু সাপোর্ট দ্য লেন্দি ওয়ার্ক অফ ক্যারিং আউট লেদ অপারেশন। তার মানে কোনো লম্বা জব যদি থাকে যেটার মধ্যে আমরা কাজ করব, তো সাপোর্ট দেওয়ার জন্যে এই টেল স্টকটা ব্যবহার করা হয়। এবং কি বলছে, টু হোল্ড কাটিং টুল লাইক ড্রিল, রিমার্স, ড্রিল চাক উইথ আর প্রোভাইডেড উইথ টেপার শ্যাঙ্ক। তার মানে টেপার শ্যাঙ্কের যেগুলো থাকে সেইগুলো আমরা এই টেল স্টকে হোল্ড করে আমরা ইউজ করতে পারবো। তার মানে কী কী জিনিস ইউজ করতে পারবো, আমরা ড্রিল ইউজ করতে পারবো, রিমার্স ইউজ করতে পারবো, ড্রিল চাক ইউজ করতে পারবো, যেগুলো টেপার শ্যাঙ্কের সাহায্যে থাকে, যেটা আমরা ফিগার নাম্বার 2 ভালো করে দেখতে পাচ্ছি যে কিভাবে সাপোর্ট দেওয়া হয়। তারপর আমরা উপরে চলে আসবো। তারপরে বলছে টু টার্ন দ্য এক্সটার্নাল টেপার বাই অফসেটিং দ্য বডি অফ দ্য টেল স্টক উইচ রেসপেক্ট অফ দ্য বেস। তার মানে আমরা অফসেটিং করতে পারবো টেপারের সাহায্যে। তো ওটা ওই সময় আমাদেরকে কী ব্যবহার করতে হবে, আমাদের এখানে যে পজিশনটা ছিল সেট ওভার স্ক্রু, ওই সেট ওভার স্ক্রুয়ের সাহায্যে আমরা এই টেপার পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি। টু পারফর্ম এক্সটার্নাল অপারেশন অফ দ্য শাফট হেল্ড বিটুইন সেন্টার্স। তার মানে আমরা সেন্টার চেঞ্জ করে কাজ করতে পারি ওটাকে। আর যেটা আমরা ফিগার নাম্বার 4 দেখছি যে সেট ওভারে কীভাবে শাফট হেল্ড বিটুইন সেন্টার্সের সাহায্যে হেল্প করা হয়েছে এবং থ্রেডিং কাটছে ওইখানে, যেটা আমরা অপারেশনে দেখতে পাচ্ছি, যেটা ফিগার নাম্বার 4 দেখছি, যেটা প্যারালাল আছে। নেক্সট চলে আসবো আমাদের যে অ্যাটাচমেন্ট থাকে একটা বেডের উপরে, সেটা কি আছে, ক্যারেজ। তো ক্যারেজের সাপোর্টে কি আসছে আমাদের কাছে, কি বলছে অবজেক্টিভে, স্টেট দ্য পারপাস অফ দ্য ক্যারেজ, লিস্ট আউট দ্য পার্টস অফ ক্যারেজ, স্টেট দ্য ফাংশনস অফ ক্যারেজ। তাহলে ক্যারেজের ফাংশনসগুলো আমরা জানতে পারবো এখানে। তো বলছে পারপাস অফ আ ক্যারেজ, দ্য ক্যারেজ ইজ আ পার্ট অফ আ লেদ উইচ স্লাইড ওভার দ্য বেডওয়েজ বিটুইন দ্য হেড স্টক অ্যান্ড দ্য টেল স্টক। তো হেড স্টক এবং টেল স্টকের মুভমেন্ট বেডওয়েজে থাকে। ইট প্রোভাইড ভেরিয়াস মুভমেন্ট অফ দ্য কাটিং টুল
manually as well as by power feed. The carriage can be locked on the bed at any desired position by tightening the ক্যারেজ লক স্ক্রু। তো লক স্ক্রুর সাহায্যে আমরা ক্যারেজটাকে যে কোনো একটা পজিশনে আমরা লক করতেও পারি। দ্য টুল ইজ প্রোভাইডেড উইথ দ্য ফলোয়িং 3 মুভমেন্ট বাই দ্য ক্যারেজ। তো ক্যারেজের কটা মুভমেন্ট আছে? 3খানা মুভমেন্ট। লংজিটিউডনাল ফিড উইথ দ্য হেল্প অফ দ্য ক্যারেজ মুভমেন্ট প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ দ্য ওয়ার্ক, যেটা আমরা ফিগার নাম্বার 2 এ দেখতে পারবো। তারপর হচ্ছে ক্রস ফিড, যেটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ ক্রস স্লাইড মুভমেন্ট পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য ওয়ার্ক, যেটা আমরা ফিগার নাম্বার 3 তে দেখবো। এবং অ্যাঙ্গুলার ফিড with the help of compound slide movement positioned at the angle to the axis of the work, যেটা আমরা ফিগার নাম্বার 4 এ দেখতে পারবো। তো আমরা চলে আসি যেটা হচ্ছে লংজিটিউডনাল ফিড, ক্রস ফিড এবং অ্যাঙ্গুলার ফিডের যে ফিগারগুলো আছে কিভাবে পজিশনটা থাকে সেটা আমরা দেখে নেব। তো আমাদের কাছে যেটা আছে ফিগার নাম্বার 1 এ যেটা আছে ওটা হচ্ছে আমাদের যে মেন ক্যারেজ। তো ক্যারেজে কি কি পার্ট থাকে সেগুলো আমরা দেখে নেব কি কি আছে। সব থেকে নিচে দিয়ে আমরা চলে আসি অ্যাপ্রন, হ্যান্ড হুইল ফর ক্যারেজ ট্রাফেল, ফিড শাফট, লিড স্ক্রু, স্যাডেল, ক্রস স্লাইড, সিভিল বেস, টুল পোস্ট, টপ স্লাইড, ক্যারেজ লকিং লিভার। এই কটা পার্ট আমাদের একটি ক্যারেজে থাকে। আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এই পার্টগুলো, কেন পরীক্ষার সময় বেশিরভাগই পার্টস মার্কিংয়ের জন্য দেওয়া হয় বেশিরভাগ। তারপরে এবার আমরা চলে আসি যেটা হচ্ছে ফিগার নাম্বার 2 এ, যেটা ছিল কি লংজিটিউডনাল মুভমেন্ট। তো লংজিটিউডনাল মুভমেন্ট কেমন হয় তো আমরা দেখে নেব। লংজিটিউডনাল মুভমেন্ট কোনটা হচ্ছে আমাদের যে টেল স্টক দিয়ে হেড স্টক মুভমেন্ট যায় এবং হেড স্টক দিয়ে টেল স্টকে মুভমেন্ট যেটা থাকে সেটাকে বলা হয় কি লংজিটিউডনাল মুভমেন্ট। নেক্সট আমরা চলে আসবো যেটা হচ্ছে আমাদের ক্রস মুভমেন্ট, যেটাকে বলা হয় আমাদের বডি দিয়ে যখন ক্যারেজটা সামনে যখন মুভমেন্ট করে এবং পিছনে যখন নিয়ে আসে মুভমেন্টটা যেটা পারপেন্ডিকুলার থাকে অ্যাক্সিসের সাথে, সেটাকে বলা হয় ক্রস স্লাইড মুভমেন্ট। ক্লিয়ার? এবং আমরা চলে আসবো যেটা ফিগার নাম্বার 4 এ আছে। তো ফিগার নাম্বার 4 এ কী ছিল আমাদের? সেটা ছিল কি আমাদের যে অ্যাঙ্গুলার পজিশনে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো আমরা নিশ্চয়ই দেখেছি আমাদের যে টপ স্লাইড যেটা থাকে সেটা একটি গ্রাজুয়েশন মার্ক করা হয়েছে। সেই গ্রাজুয়েশনে কী হয় আমরা অ্যাঙ্গেল সেট করতে পারি টেপার কাটিংয়ের জন্যে। ঠিক আছে? তো সেইখানে আমরা কী কী দেখছি দেখো, ওয়ার্কিং পজিশন কোনটা আছে, ক্রস স্লাইড, কম্পাউন্ড স্লাইড যেটা আছে ওটাকে মুভমেন্ট করা হয়েছে এবং যে টুল আছে টুলের মুভমেন্টটা একটি অ্যাঙ্গেলে মুভমেন্ট করেছে। দেখো, তো এইভাবে আমাদের যে অ্যাঙ্গুলার মুভমেন্ট যেটা আছে সেই মুভমেন্টটাকে করা হয়। তারপরে হচ্ছে কি দ্য ক্যারেজ কনসিস্ট অফ দ্য ফলোয়িং পার্ট, যেটা আমরা ফিগার নাম্বার 5 এ দেখব যে কোন কোন পার্ট আমাদের কাছে থাকে। তো কী কী হচ্ছে? স্যাডেল, ক্রস স্লাইড, কম্পাউন্ড রেস সুইল অ্যান্ড টপ স্লাইড, টুল পোস্ট এবং অ্যাপ্রন। এই কটা পার্ট আমাদের একটি ক্যারেজের উপরে থাকে। তো সব থেকে আমরা দেখে নেব যে স্যাডেলটা কোনটা। ঠিক আছে? আমরা যেটা ফিগার নাম্বার 5 এও দেখতে পারবো। তো আমাদেরকে এখানে বলছে ইট ইজ এইচ শেপড কাস্টিং has V guided groove and flat grooving machine at the bottom face corresponding to the lathe bed width for the mounting the saddle on the lathe bed and for sliding over the bed by the operation of the hand wheel. তো আমরা এই যে ফিগার যেটা দেখছি সেটা ভালো করে দেখবে যে আমাদের যে এই টাইপ অফ যে বেসটা আছে সেই বেসটাকে কী বলা হয়? স্যাডেল বলা হয়, যেটা এইচ শেপে থাকে। ক্লিয়ার? নেক্সট চলে আসবো যে ক্রস স্লাইড কোনটা আছে। তো আমাদেরকে বলছে দ্য বটম অফ ক্রস স্লাইড হ্যাজ গট আ ডাফটেল গ্রুভ মেশিন উইচ correspond to the external dovetail machine of the saddle. The cross slide is assembled to the saddle with the help of a taper jib. The adjustment of the jib facilitated to the required feet of the movement of the cross slide on the saddle. The saddle এর সাথে এটা মুভমেন্ট করে। The cross slide functions perpendicular to the lathe axis either by hand feed or by the automatic feed. তো আমাদের ক্রস স্লাইড যেটা থাকে সেটা কি হচ্ছে আমরা ম্যানুয়াল মুভমেন্টও করতে পারি যেটা হ্যান্ড হুইলের সাহায্যে হয় এবং অটোমেটিক ফিডও আমরা করতে পারবি যেটা লিভার
এনগেজ করার পরে ওটা আমরা করতে পারবো। তারপরে বলছে দ্য লেফট হ্যান্ড স্কোয়ার অর অ্যাকমে থ্রেড স্ক্রু রড ফিট উইথ দ্য হ্যান্ড উইল হেল্প দ্য ম্যানুয়াল মুভমেন্ট অফ দ্য ক্রস স্লাইড। দ্য অটোমেটিক ফিড ইজ অ্যাচিভ থ্রু গিয়ারিং। যখন গিয়ার সেট করা থাকে তখন ওটা অটোমেটিক ফিড হয়। তো বলছে দ্য গ্র্যাজুয়েট কলার মাউন্টেড অন দ্য স্ক্রু রড অ্যালং উইথ দ্য হ্যান্ড উইল হেল্পস টু সেট দ্য ফাইন মুভমেন্ট অফ দ্য ক্রস স্লাইড। তার মানে ক্রস স্লাইডের জন্য একটা কলার মাউন্টেড করা হয়েছে যেটা মুভমেন্টটাকে আমাদেরকে দেয় হ্যান্ড হুইলের সাহায্যে। এবং নেক্সট আমরা চলে আসবো যেটা ফিগার নাম্বার 6-এ আমরা দেখব, যেটা হচ্ছে যে আমাদের মুভমেন্ট ফিমেল ডাফটেল এবং স্যাডেলের উপরে কীভাবে বসে আছে, ক্রস স্লাইড, জিপ অ্যাসেম্বলি কোনটা আছে এবং স্যাডেল কোনটা হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের কম্পাউন্ড রেস্ট, যেটা আমরা ফিগার নাম্বার 8-এ দেখতে পারবো। ঠিক আছে, তো আমাদের ফিগার নাম্বার 8-এ যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের কি কম্পাউন্ড রেস্ট। কম্পাউন্ড রেস্টের মধ্যে অনেক কটা পার্ট থাকে। ঠিক আছে, তো সেখানে কি কি পার্ট আছে? ইট ইজ অফ 2 পার্টস, দ্য সিভিল বেস অ্যান্ড দ্য টপ স্লাইড। তার মানে সিভিল বেস আছে এবং টপ স্লাইড। সিভিল বেস হচ্ছে যেটার মধ্যে গ্রাজুয়েশন মার্ক করা থাকে, সেটাকে বলা হয় সিভিল বেস। তো এখানে বলছে সিভিল বেস ইজ অ্যাসেম্বলড to the top of the cross slide and may be clamped at any required position between 0 degree to 360 degree by tightening the T-bolt. The head of the bolt moves in the T-slot grooves on the top of the cross slide. The swivel is provided with a dovetail on its top surface, and the top slide has a corresponding dovetail groove. The assembly of a top slide to the swivel base is done by a tapered zip with which can be adjusted to control the top slide movement. The sliding of the top slide of the swivel base is accomplished by the help of screw rod fitted with the hand wheel and a graduated collar. Only manual operation is possible to the top slide. The top slide assists the feeding of the tool to the work. তার আমাদের যে টপ স্লাইডটা আছে ওটা কিসের কাজের জন্য দেয়? খালি টুলটাকে ফিড দেওয়ার জন্য। এবং আমরা এখন এখানে দেখে নেব যে ফিগার নাম্বার 8-এ আমাদের যে অ্যাসেম্বলিটা যেটা দেওয়া হয়েছে কম্পাউন্ড রেস্টে কী কী আছে। তো সব থেকে প্রথমে উপরে যেটা বসে সেটা হচ্ছে কি টুল পোস্ট, তারপরে কি থাকে টপ স্লাইড, এবং তার নিচে যেটা থাকে হচ্ছে জিপ স্ট্রিপ এবং সিভিল বেস, এবং তার নিচে যেগুলো থাকে হচ্ছে কি জিপ স্ট্রিপ, টি বোল্ট এবং ক্রস স্লাইড। এইগুলো হচ্ছে আমাদের যে কম্পাউন্ড রেস্টের যে অ্যাসেম্বলি আছে। এবং এটাকে যখনই আমরা সেট করে দিই এই 2টো পার্ট 3টে পার্ট, তখন কি হয় আমাদের যে পুরোপুরি যে ক্যারেজটা থাকে সেই ক্যারেজটা আমরা দেখতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তো তোমাদের আজকের জন্য টপিকটা এত দূরই থাকবে।